ভাই আপনারা অনেকেই বলতেছেন আপনারা নাকি লাভ করতে পারতেছেন না এই পোলট্রি সেক্টরে ব্যবসায়। তো আমি আপনাদের কিছু কারণ বলবো যে কেন আপনারা আপনাদের পোলট্রি সেক্টরে লাভ করতে পারতেছেন না। দেখেন আমরা কিন্তু আমাদের এই ব্যবসাটা হচ্ছে 36 বছর ধরে চলতেছে, এখনও আমরা টিকে আছি, আমাদের আলহামদুলিল্লাহ চলতেছে। হ্যাঁ, আমাদেরও অনেক চূড়ায় উত্তরায় পার করে তারপরে আসতে হয়েছে। মানে যে আমরা সবসময় লাভ করে গেছি বিষয়টা কিন্তু এমন না। এমনও হয়েছে যে আমাদের 20-25 হাজার 30,000 40,000 টাকা লস হয়ে গেছে, কিন্তু আবার দেখা গেছে যে একেবারে পরের 2 মাসে যা এটা এমন লাভ করা করছি আমাদের গত যে লস গেছে ওইটা উঠে রিকভার হয়ে গেছে। তো আসেন এবার আপনাদের বলি যে আপনারা কেন লাভ করতে পারতেছেন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো যে কথাটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার ভিডিওটা হয়তো একটু বেশি বড় হতে পারে কারণ আমি বেশি বকবক করি। তো এখন বিষয়টা বলি, সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা তোলার সময় নির্ধারণ। আপনার মুরগির বাচ্চা তোলার সময় যদি নির্ধারণ করতে আপনি না পারেন তাহলে আপনি লস খাবেন। কীরকম সময় নির্ধারণ করবেন? আপনি যে ডিলারের কাছ থেকে মালামাল নিচ্ছেন, অর্থাৎ মুরগি নিচ্ছেন, খাবার নিচ্ছেন, তো ওষুধ নিচ্ছেন, তো সেই ডিলারের সাথে আপনি একটা ভালো সম্পর্ক তৈরি করেন। তার সাথে কথা বলেন যে এই মাসে তার আন্ডারে কতজন মানুষ মুরগি তুলেছে, অর্থাৎ এই মাসের মধ্যে বলতে সপ্তাহ, মাস না দুঃখিত, সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যে কি পরিমাণ মানুষ আপনার বাচ্চা তুলছে। এখন ধরেন আপনার এলাকায় বা থানায় 2,000 মুরগির চাহিদা, আমি কম করেই বলতেছি, অথবা 5,000 মুরগির চাহিদা, কিন্তু খামারিরা যদি বাচ্চা তোলে মনে করেন 6,000 8,000 10,000, তাইলে এই যে 5,000 আপনার চাহিদা পূরণ হয়ে গেল, তো আর বাদ বাকি 5,000 মানে 10,000 যদি তোলে বা 3,000, ওই 3,000 কী হবে? ওইটা তো আপনার তখন দাম কমে যাবে, তখন তো বিক্রি হবে না। তো আপনাকে বুঝতে হবে যে মানুষ কি পরিমাণ বাচ্চা তুলতেছে। যদি পরিমাণ বেশি হয় তাহলে আপনার উচিত হবে 2-1 দিন দেরি করা, যেন ওই মুরগিগুলো বিক্রি শেষ হলে আপনার মুরগির পালা আসতে পারে, আপনার মুরগিটা স্বাভাবিক দামে বিক্রি করতে পারেন। আচ্ছা গেল এটা একটা পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে যে এ গ্রেডের বাচ্চা নির্বাচন, অর্থাৎ আপনি আপনার মুরগিটা এ গ্রেডের বাচ্চা নেবেন। এখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম বাচ্চা আছে। আপনাকে একটু টাকা বেশি হইলেও আপনাকে এ গ্রেডের বাচ্চাটা নিতে হবে। এ গ্রেডের বাচ্চাটা সাধারণত ভালো হয়, তো মানে ওইটা বাসি বাচ্চা হয় না, তারপরে হচ্ছে চেকিংয়ের মাধ্যমে নিয়ে আসা হয়। তো এ গ্রেডের বাচ্চাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য অল্পের মধ্যে বলে দিচ্ছি। এইবার আসেন ওষুধের ক্ষেত্রে। ওষুধের ক্ষেত্রে আপনারা কি করেন? আপনার মনে করেন যে নিজে বোঝেন না, আপনি ডিলার এবং ডাক্তারের উপরে নির্ভরশীল। তখন হয় কি, আপনার মনে করেন যে বলতেছে যে মুরগির বাচ্চার এইটা এটা খাওয়াইতে হবে, আপনি অবুঝ শিশুর মতো খাওয়ানো শুরু করছেন, মুরগি ঠিক আছে, ওষুধও চলতেছে, আপনি খুশি হয়ে যাচ্ছেন। না ভাই, এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে মুরগি নিয়ে প্রয়োজনে স্টাডি করতে হবে, যে বুঝতে হবে যে আসলে কি আমার মুরগির ওষুধের প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন না থাকে তাহলে ওষুধ দেওয়ার দরকার নাই, অ্যান্টিবায়োটিক ওষুধ থেকে দূরে থাকেন। আপনি এমনি মাল্টিভিটামিন দিতে হবে। এই দেখেন, একটা মুরগির গড় আয়ুকাল ধরা হয় সাধারণত 32 থেকে 35 দিন, এর বেশি কিন্তু আমরা মুরগি পালন করি না। অর্থাৎ আপনি যেদিন মুরগি নিয়ে আসছেন ওই দিন থেকে ওর বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মানে ও বৃদ্ধি হওয়া শুরু করে দিয়েছে। ওকে বৃদ্ধি হওয়ার সুযোগ দিতে হবে। এর মধ্যেই যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে তো গ্রোথ আপনি নষ্ট হয়ে যাবে, ও তো বৃদ্ধি পেতে পারবে না। ওর তো মনে করেন যে প্রথম দিন থেকে ওর জার্নি শুরু হয়ে যায় যে ও বড় হবে, মানে 35 দিনের মধ্যে ওর 2.5 কেজি 3 কেজি ওজনের মধ্যে যাওয়া লাগবে। তার মানে কি হচ্ছে, ওর কোনো 1 ঘন্টা সময় নাই বসে থাকার, মানে ওর শরীর বৃদ্ধি হইতেই থাকবে। তো এর জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন থাকে তাইলে ব্যবহার করতে হবে, আর না হলে অ্যান্টিবায়োটিক বা অতিরিক্ত কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, মুরগি, এই ব্রয়লার মুরগি মাল্টিভিটামিনের উপরে নির্ভরশীল সব থেকে বেশি। গ্রোথ জাতীয় বা মাল্টিভিটামিন যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এগুলো ওদের মনে করেন এক প্রকারের সাপ্লিমেন্ট। এটা যদি না দেওয়া হয় তাহলে ওরা হচ্ছে গ্রোথটা মনে করেন যে মানে আরও বেশি গ্রো করতে পারে না, কারণ ওদের শরীরে দেখা যায় কি যে পরিমাণ পুষ্টি থাকলে ওরা আরও বেশি গ্রো করবে, ওই পরিমাণ পুষ্টি ওরা পায় না। শুধুমাত্র যে খাবার দিয়ে যে পুষ্টিগুণ ওখান থেকে চলে আসবে বিষয়টা কিন্তু এমন না, এক্সট্রা সাপ্লিমেন্টের প্রয়োজন আছে, এই সাপ্লিমেন্টটা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা গেল, এটা আমি সংক্ষেপে বললাম। এইবার আসেন আপনারা কেন লাভ করতে পারেন না। সেটা হচ্ছে যে এই যে তুষ, অনেকেই ভাই আমার তুষ নিয়ে গালাগালি করেন যে তুই এত এইভাবে বলে যে তুই নিজে এত বক বক করিস, তোর ঘরের তুষের কি অবস্থা। আচ্ছা দেখেন ক্যামেরায় ভাই অন্যরকম হতে পারে, নিচের দিক ধরো, এই দেখেন আমার তুষ দেখেন, আমার তুষ দেখেন সব ঝরঝরিয়ে, দেখছেন আমার তুষ সব ঝরঝরিয়ে।
মানে আপনি যেখানে বলবেন আমি সেখান থেকে ওইটা আমি ঝরঝরে আপনাদের দেখাই দিতে পারবো। তো আমার তুষ ভাই ঠিক আছে, অনেকেই বলে যে তোর লিটার ঠিক নাই, কিন্তু আমার লিটার ঠিক আছে, হয়তো ক্যামেরায় ভাই অন্যরকম দেখা যায়, কম দামি ফোন এই জন্য আর কি হতে পারে। তো এখন যে বিষয়টা, আপনার মুরগির ঘরের তাপমাত্রা এবং গ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ওই যে ওখানে থার্মোমিটার আছে, ওখানে এখন যাব না, গত ভিডিওতে দেখাইছি থার্মোমিটার। তো থার্মোমিটার ব্যবহার করে আমরা দেখি যে ঘরের তাপমাত্রা কী পরিমাণ, সেই অনুযায়ী আমরা ফ্যান দিছি। আজকে আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে সম্ভবত 28 অথবা 29 তারিখ। এই দেখেন আমাদের ঘরে যে পরিমাণ তাপের প্রয়োজন, দেখেন আমরা দেখেন 3টা এখানে ফ্যান ব্যবহার করি। ফ্যান দেখাও। এখন দেখেন একটা ফ্যান চলতেছে শুধু মাঝেরটা, আর বাদ বাকি প্রয়োজন নেই, কারণ বাতাস আসতেছে। মুরগি দেখেন কিন্তু ছাড়াইয়া ছিটাইয়া নিজের মতো বসে আছে, আলাদা কোনো হাঁপানি টাপানি নাই। আমরা কিন্তু বুঝে তারপরে ফ্যান দিচ্ছি, চাইলে কিন্তু আমরা 3টাই চালাইয়া দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই, কারণ এটার প্রয়োজন নাই। অতিরিক্ত হলে ওদের ঠান্ডা লাগার কারণ হতে পারে। আচ্ছা গেল, এবার আসেন গ্যাসের কথাটা। মুরগির যদি ঘরে গ্যাস হয় তাহলে আপনার মুরগির গ্রোথ কোনো দিন বৃদ্ধি পাবে না, গ্রোথ একেবারে কমে আসবে, 50% চলে আসবে। এমনি অবস্থায় 100%, আর গ্যাস থাকলে পরে 50% আপনার মুরগি গ্রোথে নেমে আসবে। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবার হচ্ছে বিশুদ্ধ যে পানির বিষয়টা, অনেকেই আছেন যে সকালবেলা পানি দেন আবার বিকেলবেলা পানি দেন, মাঝখানে পানি দেন না। আর হয় আমি একটা কথা বলি, আমি সাধারণত প্রায় 1 বছর যাবত অসুস্থ, এখন একটু ভালো আছি, এই জন্য ভিডিও বানাচ্ছি। তো আমি এখনও মুরগির ফার্মে পুরোপুরি কাজে ঢুকি নাই, হালকা পাতলা সাহায্য করি। তো আমার আম্মু বড় ভাই ওরাই হচ্ছে পানি টানি দেয়, দিনের মধ্যে 4 বার পানি দেয়। বিশুদ্ধ ফ্রেশ পানি পাইলে মুরগি পাগল হয়ে যায় খাওয়ার জন্য। আর মুরগিকে আপনি যত ভালো বেশি পানি খাওয়াতে পারবেন, ওইটা মনে করেন যে মুরগির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। হিট স্ট্রোক থেকে বাঁচবে, স্ট্রোক করা থেকে বাঁচবে, এবং গ্রোথটাও বৃদ্ধি পাবে, ওর শরীর ঠান্ডা থাকবে। ভাই অনেকে কিন্তু পানি খাওয়ানোর জন্য BP 71 নামক একটা ওষুধ আছে, ওই ওষুধটা পর্যন্ত ব্যবহার করে। তো আমরাও মাঝে মাঝে ব্যবহার করি, যখন দেখি যে মুরগি পানি ওই যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যার ফলে মুরগি পানি খাওয়া কমায় দেয়, তখন আমরা ওইটা ব্যবহার করি। মানে পানি খাওয়ানোর জন্য ওষুধ ব্যবহার করি, যে যেন ওদের পানির চাহিদাটা থাকে। তাইলে মনে করেন যে পানির গুরুত্বটা কত। আপনাদের কিন্তু এই পানির গুরুত্বটা বুঝে ওদেরকে পানিটা কিন্তু নিয়মিত সাপ্লাই করতে হবে। দিনের মধ্যে প্রয়োজনে 4 বার আপনারা পানি দিবেন, বিশেষ করে এই গরমের সময় আমরা কিন্তু তাই করি। আর ভিটামিন সি এইটা বেশি বেশি করে দেবেন, কারণ গরমের সময় মুরগি হচ্ছে হিট স্ট্রোক করে, ভিটামিন সি দিলে পরে এই স্টকের পরিমাণটা কমে যায়। তো আপনারা যদি এভাবে করতে পারেন ভাই, আর যদি বাজার ব্যবস্থা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা মানে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, যেখানে আপনার লস হবে না, আমি আপনাদের গ্যারান্টি দিব। আর হ্যাঁ, এই 1 থেকে 30 দিন বা 35 দিনের ওষুধের একটা শিডিউল আমরা তৈরি করছি, এই বিষয়ের উপর আমরা ভিডিও করছি। আপনারা যায় আমার পেজ থেকে বা আমার এই অ্যাকাউন্ট থেকে দেখে নিতে পারেন। রিলস অপশনে গিয়ে নিচের দিকে একটু দেখলে বুঝতে পারবেন, থাম্বনেল দেওয়া আছে, 3টা ভিডিও দেখতে পারেন, 3টা পার্টে আমরা ভিডিও আপলোড করছি, একটু খোঁজ করলে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। অথবা আমার কাছে বললে আমি চার্ট দিয়ে দেবো, ওই চার্ট থেকে আপনারা দেখে দেখে নিতে পারেন। তবে একটা কথা, ওই চার্ট অনুযায়ী যে ওষুধ চলবে এরকম না, ওই চার্ট অনুযায়ী ওষুধ চলবে যদি আপনার মুরগি সুস্থ স্বাভাবিক এবং স্বাভাবিক থাকে। যদি মনে হয় যে আপনি এই চার্ট অনুযায়ী চালাইতে চালাইতে হঠাৎ করে কোনো রক্ত আমাশা বা পানি পায়খানা হচ্ছে বা চুনা পায়খানা হচ্ছে বা হঠাৎ করে অন্য কোনো রোগ হয়ে গেছে, তখন কিন্তু ওই চার্ট দেখে কাজ হবে না, তখন কিন্তু আপনাকে অন্য বিকল্প ওষুধ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন, ভালো কোনো পশু হাসপাতালের ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি কোম্পানির ডাক্তারের সাথেও কথা বলতে পারেন। কিন্তু কথা বলেই যে এক গাদি ওষুধ লিখে দেবে, প্রেসক্রিপশন ভরে ওষুধ লিখে দেবে, ওই আপনার প্যাডের খাতা ভরে ওষুধ লিখে দিবে, এইগুলো সবই ব্যবহার করা থেকে বিরত থাকেন। আপনি নিজে একটু পর্যবেক্ষণ করেন যে আপনার মুরগির কোন কোন ওষুধগুলো লাগবে, সেইগুলো আপনার ব্যবহার করেন। অথবা একজন অভিজ্ঞ খামারি যারা দীর্ঘ বছরের পর বছর ব্যবসা করছে, তাদের সাথে আলোচনা করেন, ইনশাল্লাহ তারা আপনাকে যে পরামর্শ দিবে ওই ডাক্তারও সেই পরামর্শ আপনাকে দিতে পারবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো চাইলে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে একটা বিষয়, আমি কোনো ডাক্তার না, আমি জাস্ট একজন খামারি। আমার বাবার 36 বছর ধরে এই মুরগির ব্যবসা চলতেছে, ছোটোবেলা থেকে বুদ্ধির পর থেকে আমরা এই সেক্টরে আছি। আমার এখনও মনে পড়ে যখন আমরা লেয়ার মুরগি পালন করতাম, ওই যে লাল ডিম যেটা আপনারা বাজার থেকে কিনে খান, ওইটা যখন আমরা চাষ করতাম, তখন আম্মুর সাথে আমি আসতাম ছোটোবেলায়, একদম ছোটোবেলায় বুদ্ধি হওয়ার আগে। আমার এখনও মনে আছে, আম্মুর কাপড় ধরে থাকতাম, আম্মু ট্রেতে মুরগির ডিম তুলতো, ওই মুরগির ঠোকর মারতো, মানে সেই সময় থেকে আমরা আসি। তো ওই সময় থেকে থাকার কারণে তারপর আমরা যে পানি টানি দেওয়া, আগে তো এই যে সাবমার্সিবল মোটর এগুলো তো ছিল না ভাই, তখন আমরা হচ্ছে কল থেকে পানি তুলে তুলে মুরগিকে খাওয়াতাম, অনেক কষ্টের কাজ। আমাদের ফার্মটা এখানে, আর তখন কল ছিল অনেকটা দূরে,
ওখান থেকে আমরা ছোটো মানুষ ছিলাম, আমরা পাম্প দিয়ে দিয়ে পানি তুলতাম, মানে কলের টিউবওয়েলে পাম্প করে করে পানি তুলতাম, আর আব্বুরা সেই পানি ওষুধ গুলাইয়া এই ফার্মে দিত। মানে আমরা সেই ছোটোবেলা থেকে আমরা এই ফার্মের সাথে সংযুক্ত থাকার কারণে আমরা একটা অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। অনেকেই গালাগালি করেন ভাই, এটা নিয়ে আমি কোনো কিছু মনে করি না, কারণ গালাগালি শুধুমাত্র তারাই করে যারা টাকার গরমে ব্যবসা করতে এসে লস খাইছে, অথবা ওই যে যারা কোম্পানির আন্ডারে ব্যবসা করতেছে তারা, এবং যারা হচ্ছে ডিলার আর যারা দালালি করে তারাই শুধুমাত্র আমাকে বকাবাজি করতে পারে। তাছাড়া একজন খামারি কখনোই বকাবাজি করতে পারবে না। যে প্রকৃতপক্ষে যে খামারি সে অবশ্যই জানে কিভাবে লাভ করতে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।